প্রিয় প্রণয়িনী সিজন ২ পর্ব সংখ্যা ১৫। হেলাল সাহেব নুসরাতের সাথে ঝগড়া শেষ করে এসে সেই ড্রয়িং রুমে বসেছেন। এখনও পর্যন্ত সেখান থেকে নড়েননি। সুফি খাতুন দু একবার এসে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আশানুরূপ জুৎসই কোনো উত্তর পাননি বলে বর্তমানে হেলাল সাহেবের আশেপাশে তাকে আর দেখা যাচ্ছে না। হেলাল সাহেব শুদ্র মুখ, গম্ভীর বটে। ওই ছোটো মাছের মতো মেয়েটা তার ছেলের মতো সুঠামদেহী পুরুষকে কীভাবে গাধা বলতে পারে? আরশের নখের যোগ্য কি ওই মেয়ে? তার ছেলের সাথে ওই মেয়ের তুলনা দেওয়াই তো ভুল। হেলাল সাহেব নিজের অতর্কিত চিন্তার ভেতর মনে পড়ল আজ পুরো দিন প্রায় কেটে গেল, আরশের দেখা সে পায়নি। কপালে বাজের মোটা আস্তরণ পড়ল। চিন্তিত চোখে আশেপাশে ঘুরালেন অতি আদরের ছেলেকে দেখার আশায়। অতি প্রিয় মুখটা না দেখতে পেয়ে বিরক্তি ফুটে উঠে শরীরের প্রতিটি শিরায় শিরায়। তার বিরক্তি আরো বাড়িয়ে দিয়ে জাইন গম্ভীর কণ্ঠে সালাম দিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে যায় বাড়ির বাহিরে। জাইনের তৎপর গতিতে যাওয়া দেখে হেলাল সাহেব চশমার আড়াল থেকে চোখগুলো ছোটো ছোটো হয়ে গেল। ছেলের থেকে সালাম ছাড়া কোনো প্রকার হাই হ্যালো না পেয়ে একটু অসন্তোষ হলেন। চেহারায় তা স্পষ্ট বেসে উঠল। পুরুষালি কুচকে যাওয়া চামড়া আর একটু কুচকে গেল। নাক উপরে তুলে হেলাল সাহেব বেকচি কাটলেন জাইনকে পেছন থেকে। জোর গলায় স্ত্রীকে ডেকে উঠলেন, লিপি, অলিপি। লিপি বেগম মৃদুস্বরে উত্তর দিলেন, জি আসছে। স্ত্রীর নিকট থেকে উত্তর পেলেও সেটা নিজের পছন্দসই না হওয়ায় রেগে গেলেন হেলাল সাহেব। এই মুহূর্তে তার দ্বারা অপেক্ষা করা সম্ভব না, তাই আবারও চিৎকার করে গর্জে ওঠার মতো লিপি বেগমকে ডেকে উঠলেন। লিপি বেগম তড়িঘড়ি করে বের হয়ে আসলেন কিচেন থেকে। অন্যার কোণে হাত মুছলেন, কপালে গাম অন্যা দিয়ে ঘষে মুছে নিলেন। স্বামীর দিকে চোখ বাঁকিয়ে তাকে জিজ্ঞেস করলেন, কী হয়েছে আপনার? চিৎকার করে এলাকা শুনেছেন কেন? হেলাল সাহেবের খিচে যাওয়া মেজাজ যে বললেন, বেশ করেছি চিৎকার করেছে, তোমাকে এই নিয়ে ৭ বার ডাকলাম, কোনো হানা উত্তর করলেন না কেন? লিপি বেগম শুধরে দিয়ে স্বামীকে বললেন, ৭ বার নয় ২ বার ডেকেছেন। হেলাল সাহেব তার উত্তর দেওয়ার প্রয়োজন করলেন না। তর্জন গর্জন করে কঠিন আওয়াজে স্ত্রীর নিকট জানতে চাইলেন, আরশ কোথায়? লিপি বেগম দ্বিধাদ্বন্দ্বে বুকলেন। সত্যি তো আজ সারাদিন একবারও আরশের দেখা পাননি লিপি বেগম। মৃদু কণ্ঠে অনিশ্চয়তা নিয়ে জানালেন, হয়তো এখানে আশেপাশে আছেন। হেলাল সাহেব স্ত্রীকে কিছুক্ষণ রাগে চোখে লক্ষ্য করলেন। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে জিজ্ঞেস করলেন, হয়তো কি? ছেলের খুঁজি রাখো না কেমন মা তুমি? লিপি বেগম নিজেও রেগে গেলেন। পাল্টা প্রশ্নের বান ছুড়ে মারলেন, আপনি কেন জানেন না আরশ কোথায়? আপনি কেমন বাবা? দুজনের দিকে কিতকাল তাকিয়ে থেকে নীরব চোখে যুদ্ধ চালালেন। লিপি বেগম হেলাল সাহেবকে ড্রয়িং রুমে একা ফেলে কিচেনে যেতে যেতে মুখ ছুঁড়ে বেঞ্চি কাটে গেলেন। হেলাল সাহেব বিড়বিড়িয়ে আওড়ালেন, মহিলার অবস্থা দেহ, স্বামীকে মুখ মুছড়ে কীভাবে যাচ্ছে বেয়াদব। সন্ধ্যা হয়ে এসেছে, বৃষ্টি শুরু হয়েছে অনেকক্ষণ। নিকষ কালো অন্ধকারে ডুবেছে দৌড়ানি। বৃষ্টি হওয়ায় আগমনে একটু বিভ্রান্ত বটে মাহাদি। একটু আগে সে হসপিটাল থেকে ফিরে এসেছে সৈয়দ বাড়িতে। ডাক্তার নিশ্চিত করেছে যে আরও এখন বিপদের বাহিরে, কিন্তু হসপিটাল থেকে আসার পথে যা দেখলো তা থেকে সে নিজে বিপদের ভেতর ঢুকে গেছে। এই বাড়ির সব মানুষ কি এরকম অদ্ভুত? মাহাদির মনে প্রশ্ন জাগলো। একজন কাদা শুয়ে গোড়াগড়ি খায় তো অন্যজন দিনে দুপুরে ঝগড়া করে। দুপদাপ পায়ে সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন এসব চিন্তা করছিল সে। হঠাৎ গলা খাঁকরি দেওয়ার শব্দে তার দেন ফিরে আসে গভীর চিন্তা থেকে। চোখ তুলে সামনে তাকায়, চোকাচুকি হয়ে হেলাল সাহেবের সাথে মৃদু শব্দে সালাম করেন। সালামের জবাব হেলাল সাহেব ফিরিয়ে দেন। হাত তুলে ইশারা করেন তার দিকে আসার জন্য। মাহাদি কপালে বাজ হলে এগিয়ে যায় হেলাল সাহেবের দিকে। চিন্তার উদ্ভব ঘটে আকস্মিক হেলাল সাহেব তাকে কেন ডাকছেন। নিজের গম্ভীর মুখখানা আরও একটু গম্ভীর হয়ে ওঠে। চোখে মুখে বিরক্তি এঁটে যায় নিমিষে। একটা কাজে যাবে, তার মধ্যেও বাধা। ব্রুযুগল কেঞ্চি কুচকে হেলাল সাহেবের সামনে সোফায় বসে প্রশ্নতীত গলায় জিজ্ঞেস করেন, কোনো প্রয়োজন আঙ্কেল? হেলাল সাহেব নিজের সরু চোখ দিয়ে উপর নিচ থেকে মাহাদিকে অবকলন করেন, বোঝার চেষ্টা করেন কোনো গাপলা আছে কিনা এই ছেলের মধ্যে। বন্ধুর ছেলে হলে কি পার পেয়ে যাবে? তার সন্দেহের হাত থেকে একদমই না। এই হেলাল কারোর সাথে নাইনসাফি করে না। মাহাদির ভেতর কোনো গাপলা না পেয়ে নড়ে চড়ে বসে আবারও চিন্তা করতে লাগলেন। সকাল পেরিয়ে সন্ধ্যা প্রায়, আরশের দেখা নেই কেন? আজ একবারের জন্য আরশকে দেখেননি তিনি। লিপি বেগমকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি প্রত্যাশা অনুযায়ী কোনো উত্তর দিতে পারেন নাই। তাই স্ত্রীর উপর সমরূপে বিরক্ত হলেন হেলাল সাহেব। মাহাদির দিকে চোখ বুলিয়ে তীক্ষ্ণতর সহিত জানতে চাইলেন, তুমি এখানে, তাহলে আরশ কোথায়? মাহাদির গম্ভীর মুখ আরও একটু গম্ভীর হয়ে উঠে আরশের কথা জিজ্ঞেস করে। দাঁত নিয়ে টুচ চেপে ধরে ভেতরে মিথ্যা কথা বলার জন্য কথা গুছিয়ে নেয়। মুখে স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে এসে পুরুষারে পুরো টুট নাড়িয়ে জানায়, যে আরশ আমাদের এক বন্ধুর সাথে আছে। হেলাল সাহেব পর মুহূর্তে প্রশ্ন করলেন, তাহলে তুমি এখানে কেন? মাহাদির টুট কামড়ে ধরে অপ্রস্তুত হাসে। বুদ্ধিদীপ্ত পুরুষালী চোখ জোড়া আশেপাশে ঘুরিয়ে বলে উঠে, জি বাসা থেকে স্ন্যাক্স নিতে এসেছে।
হেলাল সাহেব তীক্ষ্ণ চোখ দিয়ে মাহাদির দুহাত পরিদর্শন করেন, তারপর ভ্রুযুগল কুঞ্চিত করে জিজ্ঞেস করেন, কোথায় স্নেক? তোমার হাত তো খালি। মাহাদি তমতম খেয়ে যায়। ইতস্তত কণ্ঠে বলে উঠে, জি। হেলাল সাহেব মাহাদিকে শুধরে দিয়ে বলে উঠেন, জি নয়, আমি জিজ্ঞেস করেছি হাত খালি কেন? স্ন্যাক্স নিতে তো এসেছো। প্রশ্নটা জিজ্ঞেস করে আবার চোখ শুরু করে মাহাদির দিকে স্ত্রীর দৃষ্টি চেয়ে তাকেন হেলাল সাহেব। হেলাল সাহেবের জেরার মুখে পড়ে মাহাদি বুকার মতো হেসে পরিবেশ স্বাভাবিক করতে চায়। ফিকে যাওয়া কণ্ঠে বলে, তাই তো মনে মনে মিথ্যা কাহিনী সাজায়। আসল কথা বললে এই বাড়ি আর ও বাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এটা মাহাদি নিশ্চিত। তাই বিশ্বযুদ্ধ আটকাতে নিজের মুখ কেনে দৃঢ় মনোবল নিয়ে মিথ্যা কথা বলে। আরও গোস্ত্রী শপে। হেলাল সাহেব সুতরাং গোস্ত্রী শপে ওর কাজ কি? মাহাদি জটপট উঠে দাঁড়ায়। হেলাল সাহেবকে আর একটা প্রশ্নের সুযোগ না দেওয়ার জন্য উল্টো পায়ে মেইন দরজার দিকে হাঁটতে হাঁটতে বলে, আসলে আঙ্কেল, আরশ ও কার্ড নেয়নি আর আমিও, আবার আমাদের ওই বন্ধুও কার্ড নেয়নি। কিন্তু জিনিস না কিনে কিছু খাবার গ্রোসারি শপে দাঁড়িয়ে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। এখন আরশ আর আমার ওই বন্ধু ওখানে আটকে রেখেছে আর আমাকে এখানে কার্ড নেওয়ার জন্য পাঠিয়েছে। মাহাদি তাড়াতাড়ি করে এই বিপদ সামনে থেকে পালাতে যাবে। হেলাল সাহেব গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করেন, কখন আসবে তোমার এটা বলে যাও। মাহাদি দরজা দিয়ে বেরিয়ে যেতে যেতে গলার আওয়াজ বাড়িয়ে বলল, সপ্তাহ 10 দিন পর ফিরে আসবো আমরা। আমাদের ওই ফ্রেন্ডের বাসায় থাকবো কয়েকদিন। কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করবে আরও ওখানে। মাহাদি জান গলার কাছে নিয়ে পালিয়ে গেল। নাক কুচকে সৈয়দ বাড়ির ফটকে দাঁড়িয়ে ভৎসনা জেলায় হেলাল সাহেবকে। একটা মানুষ এত প্রশ্ন করতে পারে কিভাবে? বিরক্তকর। নুসরাত সন্ধ্যাবেলা পরে পরে ঘুম দিচ্ছিল, কিন্তু ভয়ঙ্কর রকম এক বাস্তব স্বপ্ন দেখায় তার বন্ধ হওয়া চোখগুলো তড়িৎ গতিতে খুলে গেল। চুপ করার পরে সব কিছু ঝাপসা ঝাপসা মনে করতে হলো। আরশকে হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু কী বলছিল আরশ? কানের কাছে ফিসফিস করে কিছু একটা তো বলছিল সে। কি সেটা নুসরাত মনে করতে পারল না। যে স্বপ্নগুলো বাস্তবিক হয় সেই স্বপ্নগুলো মনে রাখা একটু কষ্টকর হয়। নুসরাত হাল ছেড়ে দিল না, ছাপ দিলে তাকলো নিজের মস্তিষ্কের প্রতিটি নিউরন যাতে আরশের বলা কথাটা তার মনে পড়ে যায়। হঠাৎ আজ সন্ধ্যাবেলা ঘুমানোর জন্য নুসরাতের শরীরটা একটু অলসতা গেড়ে বসেছে, তাই বিছনায় আবারও হাত পা ছুঁড়ে শুয়ে পড়ল। ঘুমের ভাব এখনও না কাটায় চোখ বন্ধ করে নিতেই স্বপ্নে দেখা কিছু মনে পড়ল। আরশের কথাগুলো সাইরেনের মতো কানের কাছে শব্দ হলো। চোখ খিচিয়ে নিতেই আবারও আরশের বলিষ্ঠ হাত জোড়া নিজের গলার কাছে বাসল। নিজের উপর বিরক্ত হলো, এত বাস্তবিক একটা স্বপ্ন দেখা সে কী করে ভুলে গেল। নিজের চুলগুলো খামচে ধরে বিছনায় প্রান্তে ঝুলিয়ে রইল। স্বপ্নকে স্বপ্ন বলে যেতে চাইলেও কিন্তু বারবার সেটা মাথায় চড়ে বসল। অধিক চেষ্টার পরে নিজের মনের ভিতর থেকে স্বপ্নের রেশ কাটাতে পারল না। বিরক্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে এসির রিমোট হাতে নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিলাম। শরীর ঘেমে গেছে, সেটা এর ভালো অনুভব করতে পারছে। নিজের ওভারসাইড হ্যালো কিটির টি শার্ট টেনে পেটের উপর তুলে ফেললো। এর মধ্যে ইসরাত এসে রুমের মধ্যে প্রবেশ করলো। ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? শরীর এমন ঘেমে আছে কেন? নুসরাত মৃদু কণ্ঠে ইসরাতকে বলল, বাস্তবিক স্বপ্ন দেখেছি। ইসরাত এগিয়ে এসে বিছনায় বসতে বসতে জিজ্ঞেস করে, কি স্বপ্নে দেখেছিস? নুসরাত এক পেশে ব্রু বাঁকিয়ে তৃষ্ণা নিয়ে জানায়, একজনকে দেখেছি, মুখ দেখিনি, কিন্তু অনুভব করেছে। ইসরাত শান্ত কথায় এবার কিছুটা বিরক্তি খুঁজে পাওয়া যায়। হিসে বলে ওঠে, সেটাই তো জানতে চাইছি, কাকে অনুভব করেছিস? নুসরাত ভ্রুক্ষেপহীনভাবে শোয়া থেকে উঠে বসতে বসতে নির্লিপ্ত গলায় জবাব দেয়, আরশ ভাইকে। নুসরাত কথা বলতে যাবে, ইসরাত কেটে দেয়। মৃদু কণ্ঠে বলে উঠে, অন্য বিষয়ে কথা বলি। ইসরাত আর গাটায় না, শান্ত গলায় জিজ্ঞেস করেন, ডাক্তার কি বলেছে? কোমর হাড়ে ফ্র্যাকচার হয়েছে কি না এক্স-রে করে দেখে নিতে। এখন শুধু ব্যথানাশক ঔষধ দিয়েছে। ইসরাত সুদায়, তাহলে কি আগামীকাল তুই যাবি হাসপাতালে আবার? নুসরাত উদাসীন কণ্ঠে জানায়, না, 2-3 দিন পর যাব, এর মধ্যে কমে গেলে তো আর যাব না। নুসরাত সে কথা শেষ করে উদ্দীপ কণ্ঠে ইসরাতকে বলে, ওঠে, জানিস আজ কি হয়েছে? নুসরাত কথায় ইসরাত নেড়ে চড়ে বসে, চোখে মুখে কৌতূহল নিয়ে নুসরাতের মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নুসরাত উঠে দাঁড়িয়ে নিজের কাবার্ড খুলে আর মুখ ডার্ক চকলেট বের করে বলে, বালের নেতার সাথে দেখা হয়েছে হসপিটালের করিডোরে। বালের নেতা মানে ব্রাহ্মণবাড়িয়ার ওই নেতা। নুসরাতের কথায় মাথায় উপর নিচ নাড়ায়, বিরক্তিপূর্ণ কণ্ঠ বলে, এত বিরক্তিকর মানুষ কীভাবে হতে পারে, যেখানে দেখা সেখানে এসে গায়ে পড়ে কথা বলতে চায়? আসলে তুই নেতা মানুষ, তুই হবি মুডি না, তুই হলি মহিলাদের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব। এটা কি যায় ভবিষ্যৎ নেতার সাথে? ইসরাত নুসরাতের কথা সুর মিলিয়ে বলে, না, এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাই ওই বেটা মাদামুটাকে। নাহিয়ান কথা বলতে বলতে নুসরাত মুখের বাকভঙ্গি বারবার পরিবর্তন করলো। ইসরাত টুর চেপে হেসে উঠল। আকস্মিক
ঠাট্টা স্বরে নুসরাতকে অপ্রস্তুত করার জন্য বলে ওঠে, মেবি হি হ্যাজ ফলেন ইন লাভ উইথ ইউ। ইসরাতের কথা নুসরাত সামান্য কয়েক সেকেন্ডের জন্য চোখ বড় বড় করে নিল। পর মুহূর্তে দুজনের দিকে তাকিয়ে থেকে রুম কাঁপিয়ে হেসে উঠল। নুসরাত নিজের মুখে হাত দিয়ে চেপে ধরে বলে উঠল, ভাই, মানুষ আমার মধ্যে কি দেখে প্রেমে পড়বে, তুই বল। ইসরাত হাত বাড়িয়ে নুসরাতের খোবা বাঁধা অগুসালো করে দিল। মিষ্টি রেঞ্জি নিয়ে কণ্ঠে আওড়ালো, এই মায়াবী চেহারা দেখে নুসরাত হেসে উড়ে দিল ইসরাতের কথা। মাসি তাড়ানোর ভঙ্গিতে দুহাত নাড়ায়। রুমের পরিবেশ আরও কিছুক্ষণের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। আর তখনই জাইনের পুরুষালী হাসকি গলার আওয়াজ দোতলা ইসরাতের কানে স্পষ্ট ভেসে আসলো। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে ব্রু নাচে মিচকে শয়তানের মতো হাসে। অর্ণা ছাড়া দৌড় দিয়ে সিঁড়ির দিকে। জাইন কেন এসেছে তা জানার জন্য, কিন্তু পর মুহূর্তে ইসরাতকে অবাক করে দিয়ে আবার ফিরে আসে উল্টো পায়ে হন্তদন্ত হয়ে। আশেপাশে চোখ বুলিয়ে নিজের অর্ণা খুঁজে। কাঙ্ক্ষিত জিনিস চোখের সামনে কোথাও খুঁজে না পেয়ে এলোমেলো কণ্ঠে গালি দিয়ে ওঠে, হেডা, প্রয়োজনের সময় কোনো সাওয়াই হাতের কাছে পাই না। ইসরাতের গায়ে ওড়না দেখার পরপরই নুসরাত শিকারের দৃষ্টি সেদিকে চলে যায়। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই জোরের গতিতে এসে উড়ন্ত গতিতে ইসরাতের গায়ের উপর থেকে জর্জটের ওড়না টেনে নিয়ে আবারও দৌড় দেয় নুসরাত। কাঠের দরজার সাথে পায়ের আঙ্গুল লেগে আঘাত লাগে। একবার নিজের দৌড়ের গতি থামিয়ে পা চেপে ধরে আর্তনাদ করতে উঠে। তারপর ইসরাতের দৃষ্টি সীমানার বাহিরে উড়ে চলে যায়। ড্রয়িং রুমের সোফায় নাসির সাহেব বসে আছেন। নুসরাত তাড়াহুড়ো করে গিয়ে সোফায় বসতে বসতে জাইনের উদ্দেশ্যে সালাম টুকে, সালাম জাইন ভাই। জাইন নিজেও গম্ভীর কণ্ঠে নুসরাতের সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম। নুসরাত নাসির সাহেবের পাশে সেন্টার টেবিলে বসে আঙ্গুরের উপর হামলে পড়ে পিরিচ থেকে এক মুঠো আঙ্গুর মুখে তুলে একসাথে ঢুকিয়ে জিজ্ঞেস করে, কী মনে করে এখানে ভাইয়া? জাইন নুসরাতের দিকে তাকিয়ে হাসে। আলগুসে পকেট থেকে ব্ল্যাক কার্ড বের করে ইশারা করে সেদিকে। সেটা দেখতেই নুসরাতের টুটে হাসি ফুটে উঠে আপনা আপনি। টুট চুকা করে তীক্ষ্ণ চোখ বুলায় আমেরিকান এক্সপ্রেসর দিকে। আমেরিকান এক্সপ্রেসর দিকে। আর কোনো প্রশ্ন করে না সে। জাইন এবার সূক্ষ্ম কণ্ঠে জিজ্ঞেস করে, মনে হচ্ছে উড়ে এসেছ? নুসরাত কাছের পিরিচে পেস্ট্রির টুকরো তুলে নিতে যাবে। জাইন মৃদু কণ্ঠে বলে ওঠে, প্রয়োজন নেই এটার। নুসরাতের ব্রু কুচকে তাকায়। নিজের পেস্ট্রির দিকে ইশারা করে দাঁত কেলিয়ে হেসে উত্তর দেয়, আপনাকে লজ্জা দেওয়া উচিত নয়, তারপরে বলবো ভাইয়া, এটা আপনাকে দিচ্ছে কে? এটা আমি নিজের জন্যই নিয়েছি। যদি খেতে চান তাহলে নিজে কষ্ট করে প্লেটে তুলে নেন। জাইন নুসরাতের সূক্ষ্ম অবমাননা আলগুসের ডুব গিলে নেয়। নাসির সাহেবের দিকে তাকাতেই নাসির সাহেব গম্ভীর কণ্ঠে বলে উঠেন, তুমি শুধু রেজিস্ট্রি করতে চাও? জাইন হে ভঙ্গিতে মাথা নাড়ায়। নাসির সাহেব পকেট থেকে চশমা বের করে কপালে বাজ হলে ফু দিয়ে গ্লাস পরিষ্কার করে নেন। নুসরাত নিজেও প্যান্টের পকেট থেকে নিজের চশমা বের করে ফু দিয়ে পরে নেয়। বাপ মেয়ে ব্রু যুগল কুচকে একসাথে জাইনের দিকে উপর নিচ তাকান। নাসির সাহেব গম্ভীর কণ্ঠে আবারও বলেন, দেখো, আমি একজন বাবা। আমার মেয়েকে যদি কেউ বলে ছেলে একা এসে হাত চাইতে, আমি আমার মেয়ের হাত দিয়ে দিয়েছি তার হাতে, সমাজ কোনো মূল্যায়ন করলো না, তখন আমি কি উত্তর দেব? আমার মেয়ের দিকে আঙ্গুল উঠবে বিদেশি ছেলেকে জাদু করে বিয়ে করেছে। জাইন সরি বলে প্রথমে ক্ষমা চেয়ে নিল নাসির সাহেবের জন্য কথা কাটার জন্য। নিজের রাশবাড়ি গলায় বলে উঠে, যেখানে আমাদের বিয়ে আগে থেকে হয়ে গিয়েছে সেখানে মানুষ কি বলবে আমি তার পরোয়া করি না। নুসরাত চুপচাপ এক পা সোফার উপর তুলে বসে রইল। দোতলার বারান্দায় ততক্ষণে ইসরাত এসে দাঁড়িয়েছে। রেলিংয়ে হাত চেপে উকি দিল জাইনকে পরিষ্কার দেখার আসে। তখনই আবার নাসির সাহেব বললেন, সেটা তুমি বললে হবে না বাবা, সমাজ বললে তো কিছু আছে। তোমাদের বিয়েটা সমাজের কাছে এখনও স্বীকৃতি পায়নি। আমাদের ফ্যামিলির ভেতর কী হয়েছে এখনও আমাদের কাছেই অনেক আত্মীয় জানেন না। আর সেখানে যাই হোক, তুমি বললে আমি সমাজ পড়ুয়া করি না, কিন্তু আমাদের পড়ুয়া করতে হবে। আমি এই সমাজে বসবাস করি, আর এই সমাজ আমার মেয়ের দিকে আঙ্গুল তুলুক সেটা আমি একদমই চাই না। আমার মেয়ে ফেলনা নয় যে তুমি মানুষ তার দিকে আঙ্গুল তুলবে। আমি এখনও বেঁচে আছি জাইন, আর আমি বেঁচে থাকতে আমার মেয়ের উপর আঙ্গুল তোলার সাহস আমি কাউকে দিব না। জাইন এবার গম্ভীর কণ্ঠে জানতে চাইল, আপনি এখন কি চাচ্ছেন আমার কাসিমে? জবাব নাসির সাহেব পানি পান করলেন। এক নিঃশ্বাসে কথা বলায় হাঁপিয়ে উঠলেন তিনি। শব্দ করে শ্বাস ফেলে অনুভূতিহীন কণ্ঠে জানলেন, নাথিং, অনেক বেশি কিছু না। সমাজের চোখে তোমাদের বিয়েটা বৈধ করতে চাইছি। তুমি বড় ভাই বড় ভাবিকে এখানে নিয়ে আসো। একটা সাধারণ অ্যারেঞ্জ ম্যারেজ যেভাবে হয় সেভাবে তোমরা সবাই এসে ইসরাতকে দেখবে, তারপর তার হাত আমার কাছে চাইবে। আমি তোমাকে পরিদর্শন করব এবং এটা নিশ্চিত করব যে আমার মেয়ের উপযোগী জীবনসঙ্গী তুমি। তারপর তোমাদের আবারও প্রথম থেকে বিয়ে হবে, কারণ মেয়েদের বিয়ের বিষয়ে অনেক শখ থাকে। আমি মনে করি আমার মায়েরও আছে, তাই তার এই শখ আমি অপূর্ণ রেখে দিতে চাই না। বুঝেছো আমি কি বলেছি? জাইন নির্দ্বিধায় উত্তর দিল, জি। আর কিছু মেজো আব্বু?
নাসির সাহেব দুপাশে মাথা নাড়ালেন। জাইন উঠে দাঁড়ালো। সালাম জানিয়ে দরজার দিকে বের হয়ে যাবেন, নিজের কে কারোর প্রবল দৃষ্টি অনুভব হলো। গার কাত করে তোরা করে পেছনে তাকাতেই চুপচাপ মনের মুখে দোতলায় দাঁড়িয়ে থাকা ইসরাতের সাথে চুকোচুকি হলো। জাইন আজ ইসরাতের পানে চেয়ে হাসলো না, গম্ভীর মুখ করে স্ত্রীর দৃষ্টি কিছুক্ষণ তাক করে রাখলো শুদ্ধ মেয়েলি মুখে। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করতে করতে দ্রুত পায়ে নাসির মঞ্জিল পরিত্যাগ করলো। সৈয়দ ভাই ড্রয়িং রুমে মাথায় হাত রেখে এখনও বসে আছেন হেলাল সাহেব। চোখে মুখে কিছুটা উদ্বিগ্ন ভাব ফুটে আছেন। কপালে হাত রেখে যখন কিছু চিন্তা করছিলেন তখন নাকে লাগলো পুরুষালী আতরের গান। লেবু পাতা সুগন্ধিতে পুরো ড্রয়িং রুম মোমো করে উঠল। নিজের নিকট গন্ধটা তীব্র করে পেতেই হেলাল সাহেব কপালে থেকে হাত সরিয়ে চুপ খুলে জাইনের দিকে তাকালেন। সোজা হয়ে বসতে বসতে জিজ্ঞেস করলেন, কী হয়েছে? বাড়ি থেকে এসে পান্ডার মতো মুখ ফুলিয়ে বসে আসো কেন? তোমাকে ভয়ঙ্কর লাগছে। হেলাল সাহেবের কথায় জাইন রিয়েক্ট করলো না। জাইনকে নড়তে না দেখে বিরক্ত হলেন সামান্য হেলাল সাহেব। ট্যুর থেকে রসিকতা সরিয়ে সিরিয়াস ভঙ্গিতে জানতে চাইলেন কী হয়েছে। গুরুতর কোনো সমস্যা? জি, সমস্যা তো বটে। আমার চিন্তাটা তো আপনাকে নিয়ে। জাইন নিরেট কণ্ঠে কথাটা শেষ করে। জাইনের কণ্ঠে কোনো শ্লেষ খুঁজে পেলেন না হেলাল সাহেব, তাই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমাকে নিয়ে কীভাবে চিন্তা? জাইন নিজের গলা নিচু করে নিল। ফিসফিস করে হেলাল সাহেবের উদ্দেশ্য বলল, আব্বু, আমার সত্যি আপনার জন্য কষ্ট হচ্ছে। মানুষ আপনাকে রাস্তায় দেখলে সি বলবে। হেলাল সাহেব আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেন? প্রশ্ন এটা না, এটা বলুন, ইসরাতের খোঁজ খবর নেওয়া শেষ? না, এখনও শুরু করিনি, কিন্তু হেলাল সাহেব কথাটা কেটে দিল। জাইন ফিসফিস করে সতর্ক আওয়াজে বলেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের সম্বন্ধ নিয়ে যান, না হলে মানুষ আপনাকে সি বললে। সেটা তো বলবে। কেন সি বলবে? জাইন দাদা তার চেপে গম্ভীর গলায় বলল, সবাই জেনে গিয়েছে ইসরাতের সাথে আমার বিবাহের কথা, তাতে কি? আরে আব্বু, আপনি এখনও বুঝতে পারছেন না। মানুষ খারাপ বলবে না। আপনার ছেলের বউ নিজের বাপের বাসায় এখনও থাকে, আর তার খরচও তার বহন করে। জাইনের কথার সাথে মানুষের সি দিবে কেন, তার যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলেন না। জাইন বলল, আব্বু, এখনও সময় আছে। মেজব্বু কিছু কথা মানুষের কাছে ছড়ানোর আগেই তুমি গিয়ে দাম করে ইসরাতকে তুলে নিয়ে আসো। এতে তোমার সম্মান আরও বেড়ে যাবে, বুঝেছেন? এই তো রেজিস্ট্রি করে নিয়ে আসবো। তাহলে এর আগে দুমদাম করে তুলে নিয়ে কেমন হয়? আপনার জয়ধ্বনি মানুষের মুখে মুখে থাকবে। হেলাল সাহেব গভীর চিন্তায় চলে যেতেই জাইন ঠোঁট কামড়ে হেসে দিল। সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, দন্তকপাটির মধ্যে বিলীন হয়ে গেল। হেলাল সাহেব উপর নিচ মাথা নাড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, তাহলে এখন যত তাড়াতাড়ি সম্ভব ইসরাতের বিষয় খোঁজে নিতে হবে। জাইন, আমরা এক কাজ করি, আগামী বুধবার বিয়ের জন্য হাত চাইতে চলে যাই। কি বলো তুমি? জাইন হে ভঙ্গিতে মাথা উপর নিচ নাড়ালো। হেলাল সাহেব গভীর চিন্তায় লিপ্ত হলেন। চিন্তা শেষে চোখ তুলে জাইনের উদ্দেশ্যে বললেন, আমাকে একটা ওয়াদা করতে হবে। জাইন শুধালো, কী বিষয়ে? হেলাল সাহেব নির্লিপ্ত কণ্ঠে বললেন, আমার কথার মধ্যে তুমি কোনো কথা বলতে পারবে না, ওয়াদা করো। জাইন পুরুষালী টুর জুড়ো নাড়িয়ে শক্ত কণ্ঠে আওড়ায়, ওয়াদা। পরের দিন সকালবেলা মিষ্টি রোদের আজ দেখা মিলেছে। সূর্যের দেখা মিলেছে, তার তেজ তেমন প্রকট নয়। চারিদিকে বাতাস বইছে, বাতাসের সাথে গাছের ডাল শুকিয়ে যাওয়া পাতাগুলো মরমর শব্দে ঝরে পড়ছে নিচে। ইসরাত আজ ভার্সিটিতে যাবে, তাই নুসরাত তাকে এগিয়ে দেওয়ার জন্য সাথে বেরিয়েছে। ইসরাত ভার্সিটিতে কি একটা প্রোগ্রাম আজকে, তাই ইসরাতের সেখানে উপস্থিত থাকা জরুরি। বাড়ি থেকে বের হতেই ইসরাত সে দুজন লোক নুসরাতের চোখে পড়ল। ফিসফিস করে ইসরাতের উদ্দেশ্য বলল, ওই দেখ, কার্টুনগুলো গতকাল থেকে দেখছি আমার পিছু নিয়েছে। ইসরাত আর চোখে লক্ষ্য করলো তাদের। নুসরাত কথা অনুযায়ী সত্যি দুজনকে দেখতে কার্টুনের মতো দেখাচ্ছে। তারা ওই দুজনকে পাত্তা না দিয়ে সামনে পা বাড়ালো। তারা যত সামনে এগাতে লাগলো, দুজন তাদের পিছন পেছন আসলো। ইসরাত সিরিঞ্জিতে উঠে চলে যাওয়ার পর দুজন নুসরাতকে চুপসারে লক্ষ্য করতে লাগলো। নুসরাত পকেটে হাত রেখে দূর দূরান্তে চোখ শুরু করে তাকালো। এটা দুজন নোটিশ করলো। গুরুত্বপূর্ণ কিছু হতে পারে বলে দুজন নিকট মনে হলো। হেলাল সাহেবকে তথ্যটা জানানোর জন্য কল দিল। দুরিং হতেই কল রিসিভ করলেন তিনি। কিছু জিজ্ঞেস করার আগেই দুজন পরামর্শ করে নিল কে বলবে। বাপাসের লোকটা বলল, এসমাম, তুই বল। এসমাম নামক লোকটা অপর পাশের লোকটাকে বলল, না তুই বল এহসান। দুজন কথা কাটাকাটির মধ্যে হেলাল সাহেব দমক দিলেন। জিজ্ঞেস করলেন, কি গুরুত্বপূর্ণ খবর আমাকে জানাও। এহসান, তুমি বলো। এহসান জিব্বা দিয়ে টুট বিছিয়ে নিয়ে বলে উঠে, আপনি আমাদের যার উপর নজর রাখার জন্য বলেছিলেন তিনি এখন রাস্তায় দাঁড়িয়ে দূর কোথাও চেয়ে আসেন। ফোনের পাশে হেলাল সাহেব দাঁত চাপলেন। কিড়মিড়িয়ে জিজ্ঞেস করলেন, এই তোমাদের গুরুত্বপূর্ণ খবর? দুজন একসাথে বলে উঠল, জি হ্যাঁ। ফোন রাখো গাদারা, আর ওর উপর নজর রাখো। দুজন সামনে তাকে দেখলেন নুসরাত নেই। একসাথে চিৎকার করে বলে উঠলেন, ম্যাম কোথায় গেল? হেলাল সাহেব রুড়ো গলায় জিজ্ঞেস করলেন, ওকে তাড়াতাড়ি খুঁজে বের করো, না হলে। হেলাল সাহেবের কথা কেটে দিয়ে তারা বলে উঠল, এই তো ম্যামকে পেয়ে গেছি স্যার। হেলাল সাহেব স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলেন। হেলাল সাহেব ফোন কাটতে যাবেন, এসমাম ফোন টেনে নিয়ে বয়ার্ত কণ্ঠে বললেন, স্যার ম্যাম তার থেকে 2-3 বছরের ছোটো ছোটো ছেলেকে বেড দিয়ে পেটাচ্ছেন।
হেলাল সাহেবের চোখ ছোটো ছোটো চশমার পেছনে ডাকা চোখগুলো বৃহৎকার ধারণ করল। তিনি মেয়েটাকে কতটা ভদ্র সভ্য তার মতো মনে করেছিলেন, আর এখন দেখেন কি শক্ত কণ্ঠে আদেশ দিলেন, নজর রাখো, আর কে কী ঘটে সব আমাকে ইনফরমেশন দাও। দুজন একসাথে বলে উঠে, ইয়েস স্যার। ইসরাতের ভার্সিটিতে আজ একটা বিশেষ প্রোগ্রাম রাখা হয়েছে, সেখানে কিছু গণ্যমান্য ব্যক্তিরা আসবেন। এই প্রোগ্রামের মূল কারণ হলো যারা টাকার অভাবে পড়তে পারেন না বা দরিদ্র কারণে বিবাহ সম্পন্ন হচ্ছে না তাদের জন্য একটা ফান্ড খোলা। নাসির সাহেব, সুহেদ সাহেব এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। নাসির সাহেব কিছু ব্যস্ততার কারণে প্রথমে তিনি না করে দিয়েছেন, তাই আজ শুধু সুহেদ সাহেব আসবেন। ইসরাতকে ভলেন্টিয়ারের দায়িত্বে রাখা হয়েছে। প্রিন্সিপাল রুমে মিটিং শেষে যখন ক্যাম্পাসে বিশেষ অতিথিদের নিয়ে আসা হলো, ইসরাত ক্লাসমেটরা সিনিয়র হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নিল। ইসরাত তখনও লক্ষ্য করেন স্টেজে আসা মানুষগুলোকে। অতিরিক্ত মানুষের মধ্যে পুরো স্টেজ এরিয়া গরম হয়ে উঠেছে, মানুষের সংস্পর্শে দ্বিগুণ ঘেমে যাচ্ছিল। ইসরাত তাদের একজন। ঘামের গন্ধে গমির উদ্রেক হলো, তাই ভাবলো ঠান্ডা পানি পান করলে হয়তো বমির উদ্রেক কমবে। ব্যাগ থেকে ঠান্ডা পানি বের করে পান করতে যাবে, অস্বাভাবিকভাবে হাত কেঁপে উঠল। ইসরাত বুক কুচকে নিজের হাতের এই অদন পতন লক্ষ্য করলো। সেখান থেকে চোখ ফিরিয়ে আনতেই নিজের দিকে কারো তীব্র দৃষ্টি অনুভব করলো। মেয়েটি নাজুক শরীর খানা তখনই টান টান শক্ত হয়ে আসলো। গাড় গুড়িয়ে আশেপাশে তাকালো না, শক্ত হয়ে দাঁড়িয়ে থেকে বোতলের সিপি খুলে পানি হাতে নিলে তাড়াহুড়ায় তার হাত কাঁপায়, নাকে মুখে পানি ঢুকে বিষম উঠে গেল। মুখ চেপে ধরে কুহু কুহু কেসে উঠতেই পিছনে কারোর শক্ত হাতের স্পর্শ পেল। ইসরাত তড়া করে ঘুরে সরে যাবে, আর তার আগেই মেয়েলি কজ্জি চেপে দিল জাইন। চোখ বড় বড় করে তাকিয়ে কণ্ঠে জিজ্ঞেস করলো, কাম ডাউন ইসরাত, এটা আমি। আগে এটা বলুন, আপনি ঠিক আছেন? ইসরাত নিজের মুখে হাত চেপে ধরল, গলায় এখনও কিছু একটা করছে। জাইনকে দেখে অবাক হলো, তবু অবাকতা ডেকে রেখে মৃদু কণ্ঠে জানালো, আমি ঠিক আছি। জাইন কণ্ঠে খাদে নামিয়ে যতটা সম্ভব শান্ত গলায় জিজ্ঞেস করলো, আর এই শুয়ার কোনো সমস্যা হচ্ছে না তো? ইসরাত চোখ তুলে তাকাতেই নাক ছেড়ে লেবুর পাতার গ্রান প্রবেশ করলো। ডুব গিলে শ্বাস ফেললো, টুটে কীর্ণ হাসি ঝুলিয়ে বলল, আমি ঠিক আছি, চিন্তা করবেন না।